আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে মন্তব্য। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার অর্ধেক এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। বিধ্বস্ত বাড়িতেই শঙ্কা নিয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। IUCN-এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের সুপারিশ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের তাগিদ। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ভোর 5টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। পরে সাংবাদিকদের শহীদুল আলম বলেন, প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। নৌযানে এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক এবং অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা। সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে আসার সুযোগ তৈরি করে দিয়েছে। এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। শুক্রবার সকালে কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এরপর গাজার বিভিন্ন এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। তবে কিছু সেনা প্রত্যাহার করলেও এখনও গাজার অর্ধেক অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে 2 বছরের বিধ্বংসী যুদ্ধের পর গাজায় বিধ্বস্ত বাড়িতে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গায়েন। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে কার্যকর হয়েছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করেছে এবং নির্দিষ্ট স্থানে ফিরে এসেছে। তবে এখনও গাজার অর্ধেক অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। চুক্তি অনুযায়ী হামাস সোমবার স্থানীয় সময় রাত 12টা পর্যন্ত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে 20 জন জীবিত এবং 18 জনের মরদেহ রয়েছে বলে জানা গেছে। এর বিনিময়ে ইসরায়েল 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এছাড়া গাজা থেকে আটক আরও 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ারও কথা রয়েছে। দীর্ঘ যুদ্ধে গাজার শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর যুদ্ধবিরতির পর শঙ্কা নিয়েই ভাঙা বাড়িতেই ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পর্যাপ্ত যানবাহন না থাকায় পায়ে হেঁটেই নিজের বাড়িতে যাচ্ছেন তারা। অন্যদিকে ইসরায়েলে গাজা থেকে জিম্মি ফেরত আসার খবরে আনন্দিত পরিবারগুলি। গাজাবাসী ভাঙা বাড়িতেই মাথা গোঁজার ঠাঁই পেলেও সেখানে রয়েছে পানি ও খাবারের ব্যাপক ঘাটতি। যদিও যুদ্ধবিরতির পর প্রতিদিন প্রায় 600টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে, তবে জাতিসংঘ বলছে ত্রাণ এখনও সবার কাছে পৌঁছাতে পারছে না। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত প্রাণ নিয়েছে 67,000-এরও বেশি ফিলিস্তিনির। তবে দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ের পর এই যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে কিনা, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। সুব্রত গায়েন, চ্যানেল আই। 6 দলের জোট গণতন্ত্র মঞ্চ এরই মাঝে প্রার্থিতা ঘোষণা করলেও ভবিষ্যতে জোট সম্প্রসারিত হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। অতীতে যে সমঝোতা নিয়ে সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে, সেই আলোকে আসন সমঝোতার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবে জোট। মিথিলা নাজনীনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 140 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বাকি আসনগুলোতে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। আমরা আমাদের জোট সম্প্রসারণ। জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী জোট সম্প্রসারিত হতে পারে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ এরকম রাজনৈতিক দলের সাথে আমাদের জোট আর একটু সম্প্রসারিত হতেও পারে। বিএনপি সহ প্রায় 39টি দল একটা যুগপৎ আন্দোলনে ছিলাম, সেই সমঝোতাটা কিন্তু এখনো আছে। ফলে বিএনপির দিক থেকে সবসময় একটা আহ্বান ছিল যে এই যুগপৎ আন্দোলনের যে সমঝোতাটা আমরা করেছি এবং আছি, সেটা আসলে কি নির্বাচনের ক্ষেত্রেও কিভাবে কার্যকর থাকবে, নির্বাচন পরে তাদের প্রস্তাব ছিল একটা জাতীয় সরকারের প্রশ্ন ইত্যাদি। নাগরিক ঐক্য বলছে, জোটবদ্ধ হওয়ার পরিস্থিতি হলে তা করা হবে। প্রার্থীর তালিকা প্রকাশ নিজেদের প্রস্তুতিরই একটি অংশ। আমরা ওপেন আছি, সবার সাথে কথা বলতে রাজি আছি। আমরা কথা বলে যাদের সাথে মনে করব যে রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে বা নির্বাচনের দিক থেকেও সবচেয়ে ভালো হবে, সেরকম একটা পদ্ধতি নেব। আমরা একাই করবো এরকম কথা ভাবছি না। আমরা জোটবদ্ধ হতে পারলে জোটবদ্ধ হব, কিন্তু আমরা আমাদের মতো প্রস্তুতিটা নিচ্ছি সর্বজন গ্রহণযোগ্য ভালো নির্বাচন করতে পারি কিনা। এটাও একটা বিরাট সংস্কার। যে কোনো জোট যেন আদর্শের পাশাপাশি জন আকাঙ্ক্ষাকে ধারণ ও পূরণ করতে পারে, সেই দিকে নজর দেবার আহ্বান এই নেতার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এনসিপির সাথে যুক্ত হলে ভালো উদ্যোগের জন্য দলটির বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিতে রাজি গণ অধিকার পরিষদ। তবে দলের তৃণমূল না চাইলে এনসিপির সাথে যুক্ত হওয়া যাবে না বলেও তিনি জানান। নূর বলেন, পুরনো জেনারেশন ও অ্যানালগ রাজনীতিবিদদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়, তাই তরুণরা নেতৃত্ব আসলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তাফিমুল ইসলামের রিপোর্ট। গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে কিছু নেতাকর্মী গঠন করে ছাত্রশক্তি। 24-এর অভ্যুত্থানের পরে ছাত্রশক্তি বিলুপ্ত করে গঠন করা হয় তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি গঠনের 1 বছরের আগেই গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হওয়ার আলোচনা শুরু করে দল দুটির নেতারা। আগামীর বাংলাদেশে তরুণদের এক প্ল্যাটফর্মে থাকার উদ্যোগ নেওয়া হলেও গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, দলের কর্মীরা না চাইলে এক হওয়ার সম্ভাবনা নেই। আমরা আমাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করব, তবে যদি নেতাকর্মীরা না চায় তাহলে তো এটা সম্ভব হবে না। ব্যক্তিগতভাবে আমি চাইলে বা আমরা কয়েকজন চাইলে তো হবে না। ভালো উদ্যোগের জন্য কিছু জায়গায় ছাড় দিতেও রাজি গণ অধিকার পরিষদ। এনসিপির কিছু বিষয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের একটা আপত্তি আছে যে গত 1 বছরে ধরেন সরকারে এনসিপির প্রতিনিধি থাকায় কিংবা এনসিপির নেতাদের কিছু কর্মকাণ্ডের দায়, সেটা আমরা একত্রিত আমাদের নিতে হবে। তো এখন মানে একটা ভালো উদ্যোগের জন্য, ভালো কিছুর জন্য তো কিছু জায়গায় ছাড় দিতে হয়। নূর বলেন, প্রযুক্তির উন্নয়নে দেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, আর তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন করা সম্ভব। তরুণদেরকেও যদি আমরা একত্রিত করতে পারি, দেন একটা কার্যকর পরিবর্তন সম্ভব। আমরা যেই পরিবর্তনটা চাই, যে দুনিয়া বদলাইছে, প্রযুক্তির যে উন্নয়ন, বাংলাদেশকে এখন নতুনভাবে আসলে ঢেলে সাজাতে হবে। সো এইখানে ওই ওল্ড জেনারেশন অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে এটা সম্ভব না। এই তরুণরা যদি নেতৃত্বের জায়গায় থাকে, বাংলাদেশকে খুব অল্প সময়ের মধ্যেই আমি মনে করি একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। নুরুল হক নূর বলেন, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একত্রিত হলে পরবর্তী নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনাও তৈরি হবে, আর সেটা শক্তভাবেই তৈরি হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আজ বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ হবে। পরে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরেণ্য এই শিক্ষাবিদ, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিকের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। বিশিষ্ট সাহিত্য সমালোচক, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালের 18 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ আমিরুল ইসলাম এবং মা রাবেয়া খাতুন। তিনি 1966 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং 1968 সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1971 সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং 1972 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1981 সালে কানাডার কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1989 সালে তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে
হেটিসবার্গের সাউদার্ন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে শিক্ষকতা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন। ছোটবেলায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখালেখির হাতেখড়ি। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার প্রথম লেখা প্রকাশিত হয়। 1973 সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প বিশাল মৃত্যু। এরপর আর কলম থেমে থাকেনি। নিরলস লিখে গেছেন, প্রকাশিত হয়েছে গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই। প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হল আজগুবি রাত, তালপাতার সেপাই ও অন্যান্য গল্প, বিচিত্র স্বাদের গল্প, দেখা অদেখার গল্প, আধখানা মানুষ, কানাগলির মানুষেরা, কয়লাতলা ও অন্যান্য গল্প, দিন রাত্রিগুলি, শকুনের ডানা, গল্প সকল, নন্দন তত্ত্ব, প্রেম ও প্রার্থনার গল্প, ৭১ ও অন্যান্য গল্প এবং অলস দিনের হাওয়া। স্বাগত জানাচ্ছি। সাহিত্য সমালোচক হিসেবে তিনি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন এবং শামসুর রহমানের মতো লেখকদের উপর সমালোচনা লিখেছেন। তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2016 সালে কাজী মাহবুব উল্লাহ পুরস্কার এবং 2018 সালে 21শে পদকে ভূষিত হন। তার ছোট গল্প সংকলন প্রেম ও প্রার্থনার গল্প ছিল প্রথম আলোর বর্ষসেরা বই। তিনি 2018 সালের জানুয়ারিতে পেন বাংলাদেশের সভাপতি হন। একটা বিপ্লবের সূচনা হলো। যাযাবর মিন্টু, চ্যানেল আই। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনের সাইড ইভেন্টে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুন্দরবন এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে বিশেষ আলোচনায় বক্তারা বিপন্ন নানান প্রজাতির প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রযুক্তি ও যুব নেতৃত্বে গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য, ভিডিওচিত্রে আলিমাল রাজির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। তবে এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় IUCN-এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে নানা ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব কল্যাণকে রূপান্তরের ধারণা। সাইড ইভেন্টে IUCN বাংলাদেশ ও GIZ-এর আয়োজনে সুন্দরবন ও সামুদ্রিক বিপন্ন জলজ প্রাণী রক্ষায় টেকসই ব্যবস্থাপনা ও কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। We are actually currently implementing a project where we would like to support the blue economy in Bangladesh, especially in the coastal regions in the southern and eastern part of the Bay of Bengal. This project has been implemented by GIZ on behalf of the Federal Ministry for Economic Cooperation and Development. And one component of the project was about updating the biodiversity data for knowledge-based decision-making. And for that, we joined forces with IUCN Bangladesh. সোয়াচ অফ নো গ্রাউন্ডের যে তিমি, ডলফিন সহ অন্যান্য স্পিসিস কনজারভেশনে কিভাবে তরুণরা ভূমিকা রাখতে পারে এবং এটার যে সার্ভে ডেটা আছে সেটা আমরা গ্লোবালি এটা শো করেছি যে কি পরিমাণ সোয়াচ অফ নো গ্রাউন্ড আমাদের যে এমপি এটা সেটার ভ্যালু কীরকম এটা আমরা শো করেছি। প্রাণী সম্পদ রক্ষা ও সুনীল অর্থনীতির টেকসই ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড বা ব্লু ইকোনমি এবং আমাদের যে জীববৈচিত্র্য আমাদের সমুদ্রের এবং সুন্দরবন এলাকায় সেটাইকেই কিন্তু হাইলাইটেড করা হয়েছে। আমাদের যে সুন্দরবনের যে নানা জীববৈচিত্র্য সবকিছু কিন্তু আমরা কিন্তু দিন দিন এমন একটি হুমকির দিকে ঠেলে দিচ্ছি। এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে সুন্দরবনের মধ্যে, তার মধ্যে একটি প্রাণী যেটা হলো মাছ ফিন ফুড, যেটা আমরা বলি বাংলায় সুন্দরী হাঁস, এটা কিন্তু খুবই এন্ডেঞ্জার্ড, মানে খুবই সংকটাপন্ন অবস্থা আছে। বাংলাদেশে কিন্তু আমাদের জীববৈচিত্র্যের একটা বিশাল আধার, কিন্তু আমরা দিন দিন কিন্তু আমাদের অবহেলার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু আমরা কিছু হারিয়ে ফেলছি। শুধু বিদেশি অর্গানাইজেশনের উপরে নির্ভরশীল হবে না, তাদের সাথে আমরা একযোগে যখন কাজ করব তখনই কিন্তু একটা সুফল আসবে এটার থেকে। সম্মেলনে রেড লিস্ট ও প্রজাতি হ্রাস বিষয়ক বিশ্বজনীন সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, লাল তালিকাভুক্ত ১,৭২,৬২০টি প্রজাতির মধ্যে
48,646টি প্রাণী বিলুপ্তির হুমকিতে রয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই। মুন্সিগঞ্জের ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান ৪২ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল এক ড্রাগন ফলের বাগান। তার এই আধুনিক কৃষি উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। টনিক বা গ্রোথ হরমোন ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলে বাজার ভরে গেছে, তা নিয়ে শঙ্কায় আছেন এই উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান অন্য ব্যবসার পাশাপাশি সম্প্রতি তিনি কৃষি বাণিজ্যে যুক্ত হয়েছেন। এটা প্রথমে আমি সিঙ্গাপুর গেলাম, তো ওখানে মুস্তফা সেন্টার থেকে একটা ফল কিনলাম। কিনে হোটেলে আসলাম, আসার পরে ওইটা কাটলাম, খেলাম, ভালো লাগলো। ড্রাগন হ্যাঁ ভালো লাগলো। তার আগে ড্রাগন আমি দেখি নাই, আগে দেখি নাই। এটা হইল 1600। আপনার যে প্রোগ্রামটা যখন দেখলাম গভীরভাবে ওইটা অনুধাবন করছি, ওখান থেকে সব পেয়েছি আমি। আচ্ছা, আমরা এই ফলটাকে এখনো পবিত্র হিসাবে রাখছি, এটা আমার মাকে খাওয়াইছি। তার এই বাগান থেকে জীবিকা নির্বাহ করছেন অন্তত কয়েক ডজন পরিবার। ফুলের পরাগায়ন থেকে ফল সংগ্রহ সবই চলছে শিল্প উদ্যোগের মতোই। গত ৩ বছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন বেড়েছে ৪০০%। তবে ২০২৩ সাল থেকে গ্রোথ হরমোনের অপব্যবহারে ভোক্তা বাজারে আস্থা কমেছে। দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট একটা ফল হবে, দেখতেও ডেঞ্জারাস লাগবে, আবার স্যার আপনার কখনোই সে পাকবে না পুরোপুরি। আমার যখন এটা পোষাবে না আমি বন্ধ করে দিব, এই ব্যবসা করব না। কিন্তু আমার পক্ষে সম্ভব না ওই টনিক ভেজাল মানুষকে খাওয়ানো। দ্রুত বর্ধনশীল ড্রাগন ফলের কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সচেতনতা ও প্রযুক্তি নির্ভর চাষাবাদ। দেশের ব্যবসায়ীরা কৃষি ক্ষেত্রে দিন দিন বিনিয়োগ বাড়াচ্ছেন। উল্লেখযোগ্য ড্রাগন ফসল এবং এটি দিনের পর দিন বাড়ছে। প্রশ্নটা হচ্ছে সরকারি নীতি সহায়তা, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এগুলো থেকে যদি বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা, এগুলো থেকে যদি নিস্তার দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। দেশে ব্যবসায়ীদের কৃষিক্ষেত্রে বিনিয়োগের একটা নতুন ধারা অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরও সংবাদের সাথে জানিয়ে ফিরব। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আবারও আমন্ত্রণ। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে কৃষিকাজে ঝুঁকছেন উদ্যোক্তারা। কেউ পোলট্রি খামার, কেউ মাছ চাষ, আবার কেউ ভার্মি কম্পোস্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে ময়মনসিংহ পৌর শহর। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যে বায়ু দূষণ যেমন বাড়ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে সংক্রামক রোগ সহ স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে মন্তব্য। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার অর্ধেক এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। বিধ্বস্ত বাড়িতে শঙ্কা নিয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের সুপারিশ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের তাগিদ।
এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা, কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।